সব সময় থাকে, তবে আজ কি কারণে নিল সেটাই বুঝলাম না। মা নিচ থেকে চেঁচিয়ে বলল খেতে আসতে। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। সিঁড়ি বেয়ে নিচে গিয়ে দেখি বাবা, বড় বাবা সবাই ডাইনিংয়ে বসে আছে আর কি নিয়ে জানি আলোচনা করছে। অপরদিকে ইরম আপু সোফায় আয়েশ করে বসে ফোন টিপছে। আপুর এই এক বদ অভ্যাস, সে কখনো ডাইনিংয়ে বসে খাবার খায় না। টেবিলে বসতেই আম্মু খাবার এনে দিল। আমার বিপরীতে ইলহাম ভাই বসে আছেন। তাকে দেখে গা পিত্তি জ্বলে উঠল। কোলে নেওয়ার ঘটনা মনে পড়ায়। ইলহাম ভাই কোলে নেওয়ার নাম করে আমার বিছানায় ধপাস করে ফেলে দেয়, যার কারণে আমি কোমরে ব্যথা পাই। যাই হোক, খাওয়ার সময় কথা বলা নিষেধ, তাই খাওয়া শেষ করে উঠতে যাব, অমনি তাদের আলোচনা কানে ভেসে আসলো, যা শুনে আমি মুহূর্তের মধ্যে থমকে গেলাম। ড্রয়িং রুমে বসে বড় বাবা, বড় মা, আমার বাবা মা বলছে যে কাল নাকি ইরা আপুর বিয়ে সাফায়াত ভাইয়ের সাথে হয়নি, হয়েছে তার ভাই সাদাত ভাইয়ের সাথে। কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো, সাফায়াত ভাই আমাদের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও এই কাজটা করতে পারে? তাও আবার সে বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, তার এই শিক্ষা। তবে বিয়েটা সাদাত ভাইয়ের সাথে হয়েছে বিধায় আমি একটু খুশি হয়েছি, কারণ সাদাত ভাই ইরা আপুকে অনেক ভালোবাসে। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে সে শুধু কথাটি কাজিনদের মধ্যেই রাখে, বড়দের কাউকে জানায়নি। যেদিন ইরা আপুর বিয়ে তারই বড় ভাইয়ের সাথে ঠিক হয়েছিল, সেদিন সে বাচ্চাদের মতো কেঁদে দিয়েছিল আমার সামনে। সেদিন আমি কিছু বলতে যেও বলতে পারিনি, কারণ আমার কাছে তখন সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই ছিল না। বড় বাবার মুখের ওপর কেউ কথা বলতে পারে না আমাদের এই পরিবারে। সাফায়াত ভাইও কম না, অনেক ভালো ছিল, তাই পরিবারের কেউই না করেনি। কিন্তু শেষ পর্যায়ে সাফাত ভাই এমন একটা কাজ করবে সেটা আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সাদাত ভাইয়ের তুলনায় সাফায়াত ভাই বিপরীত মেরুর মানুষ। সাফায়াত ভাই গম্ভীর হলেও সাদাত ভাই মিশুক। এই বাড়িতে আসলে ইরা আপু আর সাদাত ভাই সব সময় গায়ে পড়ে ঝগড়া করে। তাদের ঝগড়া একমাত্র তারাই মিটমাট করত, বাইরের কারোর করার সাধ্য ছিল না। তবে সাদাত ভাই মিশুকে হলেও কেউ তাকে কষ্ট দিলে যদি কষ্ট দেওয়া ব্যক্তিটি অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তার কাছে, তবে সাদাত ভাই খুব সহজে ক্ষমা করে না। আগে দ্বিগুণ কষ্ট দেয়, যে পরিমাণ কষ্ট ওই ব্যক্তিটি তাকে দিয়েছিল, তারপর আবার পরম ভালোবাসায় আগলে নেয়। সবই ঠিক আছে, কিন্তু আমার ভয় ইরা আপুকে নিয়ে। আপু অনেক ইমোশনাল। সাদাত ভাইয়ের দেওয়া আঘাত সে সইতে পারবে না, এটা আমি জানি। যাই হোক, এত কিছু চিন্তা না করে রুমে গিয়ে ফোন নিয়ে বসলাম। উদ্দেশ্য ইরা আপুকে কল দিব। বলতে গেলে গায়ে শিহরণ জাগানোর মতো এক পরিবেশ। ইরা সকাল সকাল ঘুম থেকে উঠে তার শাশুড়ির হাতে হাতে কাজ করে দিচ্ছিল। এমন সময় ডাইনিং টেবিলের উপর রাখা তার ফোনটা বেজে উঠল। ইরা মা, দেখ তো তোর ফোনে কে কল দিল। দেখছি মা। এই বলে হাত ধুয়ে ডাইনিংয়ে গিয়ে ফোনটা তুলে দেখে ইলমা কল দিয়েছে। মা, ইলমা কল দিয়েছে। আচ্ছা, ওর সাথে কথা বলে তারপর আমার সাথে দেখা করে যাস তো। আচ্ছা মা। এই বলে আমি মায়ের রুমে ব্যালকনিতে গিয়ে ইলমার সাথে কথা বলা শুরু করলাম। কালকে বাড়িতে আসার পর কি কি হয়েছে জানতে চাইলে শুরু থেকে সব বললাম। আরও কিছু টুকটাক কথা বলে বাড়ির সবার কথা জিজ্ঞেস করে কল রেখে রান্নাঘরে ফিরে এলাম। কিছু বলবে মা? হ্যাঁ রে মা, তুই কি আমার উপর রাগ করে আছিস নাকি সাফায়াতের উপর রাগ করে আছিস? এসব কথা আসছে কেন মা? আরে বল না, খুব জানতে ইচ্ছে করছে আমার। শোনো, তুমি কিন্তু আমার ফুপু হও। কাল যখন আমি তোমার ছেলেকে মেনে নিয়ে কবুল বলেছিলাম, তারপর থেকে কিন্তু তোমার আর আমার আর সাদাত ভাইয়ের মধ্যে সব সম্পর্ক পাল্টে গেছে। আমি যদি রাগ করে থাকতাম তাহলে তোমাকে মা ডাকতাম না আমি।
বাহ, তাহলে তো ভালোই। অবশেষে তা মানলি যে আমি তোর জামাই। আচ্ছা, মানুষ কি জামাইকে ভাই বলে ডাকে? সাদাত ভাই, তুমি দিনে দিনে খুব ঝগড়ুটে হয়ে যাচ্ছ। আড়ি পেতে শুনছ অন্যের কথা? ছি ছি, লজ্জা করে না? ওই জুতা চিনস, আমার বাড়িতে আইসা আমার এই ধমকাস? এত সাহস কইতে পাইছস? তোমার বাড়ি বলে কি মাথা কিনে ফেলেছো নাকি? এটা যদি তোমার বাড়ি হয় তাহলে এটা আমার জামাইয়ের বাড়ি। তুমি কি করো এনে? সাদাত কিছু না বলে ইরাকে ইশারা করে বলল রুমে আসতে, আর ইরাও কি একটা মনে করে পিছু পিছু রুমে চলে আসলো। তোকে না বলেছি আমার অধিকার ফলাতে আসবি না? তাহলে বারবার জামাই জামাই বলছে, তাহলে বারবার জামাই জামাই বলে যাচ্ছিস কেন? আমি ফার্দার যদি কখনো তোকে আমি দেখেছি এমন কোনো শব্দ ইউজ করতে, তাহলে সেদিন আমি ভুলে যাব তুই আমার বোন হস। ভুল করেছো তুমি। আমি কোনো ভুল করছি না। শোন, আমি একজনকে খুব ভালোবাসি, তাকে ছাড়া এসবের অধিকার আমি অন্য কাউকে দিতে পারবো না। আর যদি বলিস যে আমার মধ্যে কি কম আছে যে আমাকে ভালোবাসা যায় না, তাহলে আমি বলবো যে তুই ইরা আমার ভালোবাসার মানুষের নখের সমান যোগ্য না। যেখানে এসবের দাবি করা তো বিলাসিতা, বামন হয়ে ছুতে আসিস কেন? শেষের 2 লাইনের কথায় ইরার চোখ বেয়ে গড়গড়িয়ে পানি পড়ে গেল। সে তো অনেক আগে থেকেই ভালোবাসে, তবে তাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ায় ভয়ে সাদাতকে সে জানায়নি। আর আজকে কিনা জানলো সাদাত অন্য কাউকে ভালোবাসে। যদিও সে এখন তার বিবাহিত স্ত্রী, তার তো সম্পূর্ণ অধিকার আছে সাদাতের উপর। না, আমি আর ভাববো না। সাদাত ভাই যেহেতু কাউকে ভালোবাসে, এই মেয়েটাও হয়তো তাকে ভালোবাসে। কারণ সাদাত ভাই দেখতে চলতে কোনো অংশে কম না। দুজন যেহেতু ভালোবাসে, তাহলে আমি এক পাক্ষিক ভালোবাসা নিয়ে তাদের দুজনের জীবন নষ্ট করব কেন? আমি না হয় আমার এক পক্ষ ভালোবাসা নিয়ে থাকবো। এই কথা মনে আওড়াতে আওড়াতে চোখের জল মুছে নিল। সিদ্ধান্ত নিল কাল থেকে সে ভার্সিটি যাবে। ভালোবাসা পায়নি তো কি হয়েছে, আরও অনেক মানুষ তাকে ভালোবাসে। এটা ভেবেই সে আলিশাকে কল দিল আর সে জানায় যে সে কাল ভার্সিটিতে যাবে। আলিশা ইরার কথা শুনে বেকুব হয়ে গেল। একদিন হলো বিয়ে, আর এই একদিন যেতে না যেতেই ভার্সিটিতে পা রাখবে ইরা। এই ইরার বাসরাত আর বিয়ে নিয়ে কত কল্পনা জল্পনা ছিল, তার এমন অবস্থা কেন? পরক্ষণেই সে একটা কথা আওড়ালো, বেশি আশাই ফল তোরা। কথাটা ভাবতেই সে ঠিক করে হেসে ফেলল। পরের দিন সকালে বেলা আলিশা রেডি হয়ে ভার্সিটি যাওয়ার পথে ইরাকে পিক করে নিল। ভার্সিটি শেষে বাড়ি ফেরার পথে আলিশা বায়না ধরল ইরার বরকে দেখবে, যদিও ইরা তাদের মধ্যকার সম্পর্কের অবস্থা ব্যাপারে জানায়নি। অজ্ঞতা অনিচ্ছা থাকার সত্ত্বেও বাড়ি নিয়ে গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে সাদাতের মা দরজা খুলে দিল। ইরা পাশে মেয়েটিকে দেখে তার বুঝতে অসুবিধা হয়নি, কারণ ও বাড়িতে থাকতে ইরা আলিশার ব্যাপারে অনেক কথাই বলেছে। আলিশা ফুপুকে সালাম দিয়ে ভেতরে যায়। আগে এখানে না আসায় দ্বিধায় পড়েছিল, কিন্তু রাফিয়া চৌধুরী মিশুক স্বভাবে সে খানিকটা মিয়ে গেল। তাদের জন্য কিছু আনতেই রাফিয়া চৌধুরী রান্নাঘরে পা বাড়ায়। চা বানাতে বানাতে সে মনে করে ইরার ওই দিনের কথাগুলো। আলিশা নাকি এতিমখানায় বড় হয়েছে, পড়াশোনায় ভালো হওয়ায় এতিমখানার দায়িত্বশীলরা তাকে কলেজে ভর্তি করিয়েছে। সেই থেকেই ইরার সাথে আলিশার পরিচয়, আর এই পর্যন্ত আলিশা 2টা টিউশন করিয়ে নিজের খরচ নিজেই চালায়। সে সায়েন্সের একজন ভালো স্টুডেন্ট হওয়ায় গণিত আর পদার্থবিজ্ঞানে টিউশনিতে পরিমাণ মতোই টাকা হয়ে যায়।
এসব ভাবতে ভাবতে ইরার আওয়াজ ভেসে আসলো। দুজন দেখি তাকে ছাড়াই গল্প করতে শুরু করে দিয়েছে। এই অসময়ে আবারও কলিং বেল বাজলো। ইরা আর রাফিয়া বেগম ভুরুকুটি উঁচিয়ে একসাথে বলে উঠল, এখন আবার কে আসলো? রাফিয়া বেগম আর ইরা এই কর্মকাণ্ড হেসে ফেললো। ইরা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল আর আর চোখে সাদাতকে দেখে নিল। সে ল্যাপটপ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। দরজা খুলতে সে অবাক, কারণ দরজার পাশের ব্যক্তিটিকে দেখে সে বাকশক্তি হারিয়ে ফেলল। তার ভাবনার মাঝে আগন্তুক ছুটে এসে কে জড়িয়ে ধরল। মনে হচ্ছে এই বুঝি কেউ তার কলিজা ছিঁড়ে নিচ্ছে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে প্রায়, সাথে আবার আরিশাকে সে নিয়ে এসেছে। তাই সে শাশুড়ির কাছে গিয়ে অনুমতি নিয়ে আরিশাকে নিয়ে রওনা দিল তার হোস্টেলে। ইরার কিছু নোটস আরিশার হোস্টেল থেকে গিয়েছে। কদিন পর পরীক্ষা বিধায় ইরা সেগুলো আনতে আরিশার সাথে যাচ্ছে। কয়েক মাস তোকে আমি কতটা মিস করছি তুই ভাবতেও পারবি না সাদাত। মনে হয়েছে ছুটে এখানে চলে আসি, তোকে জড়িয়ে ধরি। রাতে সাদাত আর আফসানা ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। বলতে গেলে মাঝরাত, চারপাশ স্তব্ধ নীরবতা বিরাজ করছে। আফসানা হঠাৎ করে সাদাতকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে কাঁধে হাত রেখে কথা বলছে। আমাকে রেখে বিয়ে করে নিলি সাদাত? অনেক কাজ ছিল, কিন্তু কাজ এসেছে হাতে। গ্রামের শেষ মাথায় একটা স্কুল হবে। প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, সব একদম ঠিকঠাক। এই ফাইলগুলো স্টাডি কর। সাদাত কাঁধ থেকে হাত সরিয়ে আফসানাকে বলল কথাগুলো। তুই অন্য কারো সেটা মানতেই খুব কষ্ট হচ্ছে। দেখ, আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না। এড়িয়ে যাচ্ছিস আমাকে? আমার লাইফ যেখানে কেউ ইন্টারফেয়ার করুক সেটা আমি চাই না। আমাকে কেন পেতে ইচ্ছে করেনি তোর? একটাবার ভালোবাসতে ইচ্ছে করেনি কেন? আফসানার কথায় এবার বিরক্ত হয়ে যায় সাদাত। দেখ আফসানা, আমি অন্য কাউকে ভালোবাসি, সেখানে আমি তোকে কেন ভালোবাসতে যাব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোকে বোনের নজরে দেখেছি সব সময়। আফসানা মাথা নিচু করে নেয়। লজ্জা লাগছে তার। কোনো নারীর ব্যক্তিগত পুরুষকে কাছে পেতে ইচ্ছে করছে কিনা, ভালোবাসতে করতে ইচ্ছে করছে কিনা, লজ্জায় মাথা হেট হয়ে যায় আফসানার। সাদাত আবার বলে ওঠে, চুপ হয়ে গেলি কেন বল? আফসানা কথাটা এড়িয়ে যেতে বলে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? রাত 2টো বাজতে চললো, ঘুমাবি না? ঘরে তো বউ আছে নাকি? সাদাত ভুরু কুচকে আফসানার দিকে তাকিয়ে আছে। একটু আগেই কি বলেছে তাকে তা এখনকার পরিস্থিতি দেখলে বুঝবে না কেউই। মেয়েটা বড্ড শক্তপোক্ত, তাকে যে কেউই ভালোবাসবে, কিন্তু সে তো অনেক আগেই ষোড়শী যুবতীকে মন দিয়েছিল, যে আজ তার অর্ধাঙ্গিনী। সাদাতের ভাবনার মাঝে আফসানা তাকে বিদায় দিয়ে যাওয়ার সময় বলে গেল, আমি ভালোবাসা ভাঙতে জানি না, করতে জানি। তোর ভালোবাসা নষ্ট করব এটা ভাবিস না। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। তোকে ভালোবাসার মতো একটা অভিশপ্ত ভুল করে ফেলেছি, শাস্তি তো পেতেই হবে। এই 2-4টা কথাতেই যেন আফসানার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে চোখের জল সাদাতকে দেখতে চায় না, তবে চোখের জল আটকে রাখাটাও অসম্ভব না এই মুহূর্তে। তাই সে যত দ্রুত স্থান ত্যাগ করলো। এদিকে পর্দার আড়াল দেখছে দুই আগন্তুক, সাদাতের মা আর ইরা। ইরা আরিশার হোস্টেল থেকে প্রায় 3 ঘন্টা আগে এসেছে। সে বাসায় এসে গোসল করে খেয়ে টিভি দেখতে বসেছিল। এভাবে 2টো বেজে গিয়েছিল তার। হঠাৎই মাথায় খেলে গেল এক উক্তি। শুনেছিলাম ট্রিপে গিয়েছিল দেশের বাইরে। তারা দুজন একই পেশায় কাজ করে, আর ফিরে এসে তাদের এই অবস্থা। আচ্ছা, সাদ্দাত ভাইয়াও কি ওনাকে ভালোবাসে? এই ভেবে
ইরা রুমে আসছিল আর তখনই তাদের কথোপকথন শুনতে পেল। অপরদিকে মা আফসানাকে নিয়ে যাওয়ার জন্য সাদাতের রুমে আসতেই পর্দার আড়ালে লুকিয়ে তাদের কথা শুনল। এখানে মজার ব্যাপার হচ্ছে তাদের এই লুকিয়ে থেকে কথোপকথন শোনার ব্যাপারটা চারজনের কেউই জানে না। তবে সাদাত যে আফসানাকে ভালোবাসে না সে ব্যাপারে নিশ্চিত হলেও পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। কে সেই ব্যক্তি যে তার ভালোবাসার মানুষের প্রেয়সী? প্রশ্নের উত্তর অজানাই থেকে গেল। 3টা দিন কেটে গিয়েছে, আরিশাও চলে গিয়েছে, সাদাতও তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। এভাবে চলছে তাদের সংসার। আর ইলমার ব্যাপারটা কচ্ছপের গতিতে এগোচ্ছে। তার মনটা অন্য দিনের চেয়ে আজকে একটু বেশিই খারাপ। অসম্ভব ছটফটানিতে দিনগুলো কাটছে ইলমার। একটা বারের জন্য ইরা এর সাথে যোগাযোগ করে উঠতে পারেনি সে। সবাই সবার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। তাই সে সকালে ইরার সাথে দেখা করে এসেছে। প্রথম বর্ষের ভালো হওয়া ইভান বাহিরে গাড়ি ডেকে এনে ব্যাগপত্র হাতে হাতে গাড়িতে তুলছে। অন্যদিকে ইলমা বাবার বাড়িতে একবার বাবাকে আর একবার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ইলমার সাথে সাথে বাড়ির সকলেই অনেক কষ্টে আছে। ইলমার বাবা মেয়েকে বারবার বোঝাচ্ছেন কয়েক মাস পরপরই আসা হবে, সে যেন কষ্ট না পায়। আর ফোন তো আছেই। সামনে আবার ইলহামের বিয়ে, তারা তো তখনই যাবেই। ইলমাদের বাড়ির ভেতরে প্রবেশ করে দেখে ইলমা কেঁদেই যাচ্ছে। ইলমার হঠাৎ এই চোখে পড়ে গাড়ির দিকে। কিছুটা সময় সে থমকে যায়। সে ভাবতেও পারেনি তাকে নিতে ইলহাম আসবে। হ্যাঁ, ঠিকই, ইলমা ইলহামের প্রতি তার দুর্বলতা বুঝতে পেরেছে, কিন্তু ততদিন দেরি হয়ে গিয়েছে। ইলহামের বিয়ে শ্রেয়ার সাথে ঠিক হয়েছে। ইলমার প্রথম বর্ষের রেজাল্ট ভালো আসায় সে ময়মনসিংহে চান্স নিয়েছে। আর ময়মনসিংহে ইলহামের বাড়ি হওয়ায় সে সেখানেই থাকবে। ইলহাম কিছুটা সময় সেখানে ব্যয় করে শেষে গাড়িতে গিয়ে বসে। ইভানও এগিয়ে আসে। অতঃপর শেষ মুহূর্তে সবার কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে রওনা দেয় ইলমা আর ইলহাম। গাড়ি যত দূর দেখা যায় বাড়ির সবার চোখ তত দূর দেখতে থাকে। ইলমাও কারো মায়া ত্যাগ করতে না পেরে বারবার ফিরে তাকাচ্ছিল। ইলমা আর ইলহাম সবে মাত্র বাসায় ফিরেছে। ইলহামের মা ব্যস্ত হয়ে উঠলেন। বারংবার তিনি ইলমার বেলায় বড্ড আদরে। তিনি ধীর পায়ে শরবত এনে রাখলেন। ইলমার হাত থেকে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। যাওয়ার সময় ইলমাকে উদ্দেশ্য করে বলে যান সে, শরবতটুকু শেষ করে আমার পেছন পেছন আয়, সিঁড়ির উপরে বাম দিকে। তাই তোর জন্য। ইলমাও বড় মায়ের কথা মতো ঘরে গিয়ে পৌঁছালো। ঘরটা দেখতে অসম্ভব সুন্দর। চারদিক সবুজ লাইটিংয়ে ভরা। ব্যালকনির পর্দাগুলো সবুজ দিয়ে এমনভাবে যেন মনে হবে এটা কোনো বাগান। ইলমা খুব ভালোভাবেই জানে এই ঘরটায় আগে ইলহাম থাকতো। ইলমার বড় বাবা একজন বিজনেসম্যান হওয়ায় তাদের ঘরটা বড় হলেও তাদের আত্মীয় স্বজনরা বর্তমানে থাকছে বিধায় তাকে ইলহামের ঘরে থাকতে হবে। অবশ্য এটি ইলহামের পুরনো ঘর। ইলহাম দেব যেহেতু বিয়ে করবে, বউ নিয়ে থাকবে, তাই তার জন্য নতুন একটি ঘর বরাদ্দ করা হয়েছে, যেটি এই রুমের থেকেও অসাধারণ। অবশ্য সেটা ইলমার চোখে পড়েনি। ইলমা বরাবরই ছটফটে স্বভাবের মানুষ, কিন্তু যবে থেকে সে ইলহামের প্রতি দুর্বল সেটা বুঝতে পেরেছে, তারপর থেকে যেন কেমন নিচু হয়ে গিয়েছে। ইলহামের বিয়ে যে শ্রেয়ার সাথে ঠিক করা হয়ে গিয়েছে সেটা সে কিছুতেই মানতে পারছে না। তার মন শুধু বারবার বলছে, তুই যেহেতু তাকে ভালোবাসিস একবার বলেই দেখ। পরক্ষণেই ইলমা মনে করে এটা তো তার এক পাখির ভালোবাসা। পরক্ষণে ইলমা মনে করে এটা তো তার একপাক্ষিক ভালোবাসা।
ইলহাম তো তাকে ভালোবাসে না, কি করবে সে ভেবে পায় না, দুটানায় পড়ে যায়। যাই হোক, 7-5 না ভেবে ব্যাগ থেকে একটা শুভ্র রঙের কুর্তে বের করে সেই সাথে ম্যাচিং নীল ওড়না নিয়ে চলে যায় ফ্রেশ হতে। এসে পরে আবার ব্যাগের কাপড়গুলো আলমারিতে তুলে রাখতে হবে। এদিকে ইলহাম তার রুমে এসে ফ্রেশ হয়ে এলো। হঠাৎ কি একটা মনে করে সে তার পুরনো ঘরের দিকে পা বাড়ালো, কিন্তু সেখানে যে ইলমা থাকে সেটা ভেবেই দরজার সামনে থমকে দাঁড়ালো। ফিরে যেতে চেয়েও দাঁড়ালো। কিছু একটা ভেবে নক করলো দরজায়। অপর পাশে ইলমা সবেমাত্র গোসল সেরে চুল মুছছিল। হঠাৎ দরজায় কড়া নড়তেই ওড়নাটা ধীর পায়ে নিয়ে মাথায় কাপড় দিয়ে দরজার সামনে এগিয়ে গিয়ে দেখে ইলহাম দাঁড়িয়ে আছে। ইলহাম কিছু বলার সুযোগ না দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। আলমারি খুলে লক করা একটি ড্রয়ারের চাবি দিয়ে ড্রয়ার খুলে একটি ডায়েরি বের করে ইলমাকে উদ্দেশ্য করে বলল, এটা নিতে এসেছিলাম, খুব দরকারি ছিল এটা এখন, তাই তোকে ডিস্টার্ব করলাম। বলে গটগট পায়ে হেঁটে বাইরে চলে গেল ইলহাম। ইলমা তখন ইলহামের দিকে অপলক তাকিয়েছিল। ছেলেটা আজকে ধূসর রঙের টি শার্ট আর কালো প্যান্ট পরেছে। সবে গোসল করায় চুলগুলো কপালে পড়েছিল, খুব স্নিগ্ধ লাগছিল তাকে। আর এই একদিন তার প্রেমিক পুরুষের রূপে মোহিত হবে শ্রেয়া নামের অন্য কেউ। ইলমার এখনো মনে পড়ে সেই দিনকার কথা, যেদিন সে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা বুঝতে পেরেছিল। ফ্ল্যাশব্যাক। সেদিন ইলমা ইলহামের সাথে একটা মেয়েকে দেখেছিল, যেখানে ইলহাম মেয়েটির সাথে হেসে হেসে কথা বলছিল। ইলহাম খুব কমই হাসে। সেদিন সে কিছুটা অনুভূত করে সেদিন সে হাসবে, আর ইলমাও ইলহামকে দেখে মনে হচ্ছিল তার খুবই সুখী। তাদের এই অবস্থা দেখে ইলমার মনে ছোট্ট একটা দাগ কেটে গেল। সে বুঝতে পারল না এটা কিসের দাগ। আবার বাসায় যেদিন ওদেরই বিয়ের কথা পাকাপোক্ত হয়, সেদিন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ইরা আপুকে জানায়। তারপরেই ইরা আপু জানায় যে সে সত্যিই ইলহামকে ভালোবাসে। এই বাড়ির অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে যে কোনো সিদ্ধান্তই পুরো দুই পরিবারের মধ্যে করে নেওয়া হয়। ইরা আপুর বিয়ের পর ইলহাম ভাইয়ের বিয়ে ঠিক করার জন্যই তারা মূলত থেকে গিয়েছিল। বর্তমানে ইলমা পুরনো স্মৃতিগুলো জীবন্ত করতে করতে ইলহামের মা কখন যে তার রুমে খাবার এনে দাঁড়িয়ে আছে সেদিকে ইলমার খেয়ালই ছিল না। ইলহামের মা খাবারের প্লেট পড়ার টেবিলে রাখতে রাখতে বলল, কি রে, আজকাল তোকে এত মনমরা দেখেছে? ও বাড়ি থেকে আসার সময় দেখলাম তোর মনটা ভীষণ খারাপ, আর এখন এখানে আসলি তাও বিষণ্ণ। বলি, আমাদের বাসায় কি তোর পছন্দ হয়নি? তুই কি হোস্টেলে থাকতে চাস? কি যে বলো না বড় মা, নতুন কলেজে ভর্তি হয়েছি, সেখানকার পরিবেশ কেমন হবে সেটা নিয়েই চিন্তিত। আর বাবা মাকে ছেড়ে এসেছি তো, তাই একটু মন খারাপ, আর কিছুই না। তাহলে ঠিক আছে, থাক, তুই খাবার শেষ করে ঘুমিয়ে পড়িস। আচ্ছা। এই বলে ইলহামের মা রুম ত্যাগ করে চলে গেলেন নিজের রুমে। ইলমাও খাবার শেষ করে লাইট অফ করে সবুজ লাইটিংগুলো জ্বালিয়ে দেখলো আসলেই এই ঘরটা মারাত্মক মোহনীয় এক রূপে পরিণত হয়েছে। ঘর সাজানোর যার ছিল সে অবশ্যই তার প্রেয়সীকে নিয়ে থাকার জন্য এরকম ঘর সাজিয়েছে। কথাটা আওড়াতেই সে চোখ বন্ধ করে নিল। না, সে আর কিছু ভাবতে চায় না, যা তার জন্য নয় তা সে কখনোই চায় না। নিজের মনকে যা তা বুঝিয়ে বিছানার দিকে অগ্রসর হলো। শীতের আমেজটা হালকা একটু, এখনো পাতলা একটা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর সময় ফোনটা হাতে নিয়ে দেখলো কিছুক্ষণ আগে ইলহাম শ্রেয়ার সাথে দাঁড়ানো একটা ছবি ফেসবুকে আপলোড দিয়েছে। সেখানে শ্রেয়া কমেন্ট করেছে, আর তো কিছু দিনের অপেক্ষা। এটা দেখেই ইলমার বুকটা ছ্যাদ করে উঠল, তার চোখ বেয়ে পানি বেয়ে পড়ল। সে তো তাকে
কতদিন হলো ভালোবাসে, তবে কেন এত টান বুঝতে শেখার পর থেকে কেন কেন তার প্রশ্ন তার কাছেই রয়ে গেল, হয়তো উত্তর জানা। এভাবেই কাঁদতে কাঁদতে তার চোখ লেগে এলো ভোর রাতে। তাই সে না ঘুমিয়ে ফজরের নামাজ আদায় করে শুয়ে গেল। চোখগুলো তার ফোলা ফোলা, যে কেউ দেখে বুঝবে যে সে কান্না করেছে। তার এই ফোলা ফোলা চোখ দেখে আগন্তুকের ঠোঁটের কোণে স্মিত হাসল। সে আড়ালে গিয়ে নীল রঙের মুড়িয়ে রাখা কিছুতে লিখল, উজ্জ্বল মেঘলা দিনে সে আসবে, হৃদয় জানায় সে আসলেই ভালোবেসে রেখে দেব হৃদয়ের কোণায়। ইলমা ফজরের দিকে ঘুমালেও ঘুম না আসায় রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, সাথে ফোনটাও নিল। দরজা ফিরিয়ে যেতে যেতে ফেসবুকে একটা স্ট্যাটাস তার চোখে আটকে গেল। একপাক্ষিক ভালোবাসার এক নিদারুণ স্বাদ রয়েছে, যাদের একপাক্ষিক ভালোবাসা শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারে। কাউকে ভালোবাসো তাহলে বলে দাও, দেরি কেন করছো? জানো না কাছের জিনিস হারাতে নেই, তারপরও তো তীব্র দহনে নিজেকে পুড়ছ, কি লাভ এতে? সে পোস্টটা গভীরভাবে পর্যবেক্ষণ করলো, পরক্ষণে তার চিল্ল হাসি হাসলো তার, আর বলে উঠল, আমার একপাক্ষিক ভালোবাসা জানিয়ে দেওয়ার পথ তো আমি নিজেই বন্ধ করে দিয়েছি, তাহলে কি আর করার? বাইরে বের হতেই ইলহামকে চোখে পড়ল। তার পরনের পোশাক বলে দিচ্ছে যে সে জগিংয়ে যাচ্ছে। ইলমা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়, গায়ে একটা পাতলা কাঁথা জড়িয়ে বাইরে বেরিয়ে এলো। বাহিরটা ততক্ষণে কিছুটা আলোকিত হয়ে এসেছে। ইলমা ভাবতে লাগলো, যদি সে বাড়িতে থাকতো তবে এই সময় বাইরে আসতো না, কিন্তু আজ তার আনমনে ঘর থেকে বেরিয়ে আসতে ইচ্ছে হলো। তবে ইলমা নিজেও জানে না বেরিয়ে আসাটার নাম মাত্র। সে তো শুধু ইলহামকে দেখার জন্য একটা বাহানায় বাইরে বের হয়েছিল। এর আগে যখন ইরাপুর এঙ্গেজমেন্ট এসেছিল সেদিন তারা দুদিন থেকে ছিল এই বাড়িতে। সেদিন ডাইনিং টেবিলে ইলহাম ভাইকে না পেয়ে জিজ্ঞাসা করলে বড় মা বলেছিল যে সে নাকি জগিংয়ে নিয়ে গিয়েছে। ইলহামের বাড়িটা আজকে সে একাকী পরখ করে দেখলো। দোতলা বিশিষ্ট দালান, তার পাশে বাগান আর রয়েছে সুইমিং পুল। ইলহামদের বাগানে অনেক রকমের ফুল থাকলেও ইলমার কাঠগোলাপ গাছটি তার অনেক প্রিয়। সে সামনের দিকে অগ্রসর হলো এবং দেখলো গাছের নিচে গুটি কয়েক কাঠগোলাপ পড়ে আছে। সে কাঠগোলাপগুলো হাতে নিয়ে আশপাশটা পরখ করে নিল, দেখলো আশপাশে কেউ আছে কিনা। কেউ না থাকার সে চুলের খোপা খুলে কাঠগোলাপগুলো চুলে গুজে নেয়। পাশ থেকে কেউ বলে ওঠে, কিরে এলো কেশিনি? পরিচিত একটি কণ্ঠস্বর ইলমার কান অবধি পৌঁছাতে চমকে ওঠে। যে কাঠগোলাপগুলো হাতে ছিল সেগুলো আচমকা হাত থেকে মাটিতে পড়ে যায়। পেছনে তাকিয়ে দেখে ইলহাম। ইলমা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এই ডাক যে সে কতদিন পর শুনল। আবেগে তার চোখ চিকচিক করে উঠল। শেষ কবে ইলহাম তাকে এলোকেশি বলে ডেকেছে তা তার মনে পড়ছে না, কারণ সেদিনের পর ইলহাম তাকে আর কোনো দিনই এলোকেশি বলে ডাকেনি। ফ্ল্যাশব্যাক। ইলমা সপ্তম শ্রেণীতে সবে উঠেছে। ছোট থেকে কোনো এক অজানা কারণে ইলমার সকল ভালো মন্দ ইলহাম দেখত। শুধুমাত্র ইলহামের কারণেই এর মার নামের সাথে তালুকদারটা লাগানো হয়নি। তার বড় মা ও বড় বাবা বলতো সে যখন জন্ম নিয়েছিল তখন ইলহামই প্রথম তাকে কোলে নিয়েছিল। ইলহামের বয়স ছিল তখন 5 বছর। ইলহামের দেওয়া নাম ছিল এলোকেশিনী। মাঝে মাঝে অনেকেই তাকে ইলহামের এলোকেশিনী বলে খেপাতো। ওই 5 বছরের বাচ্চা ইলহাম নাকি বলেছিল
বউ করবে, আর সেজন্য সে ইলমার নামের সাথে তালুকদার লাগাতে চায়নি। আর সেটিও হলো ইলমার নামের পাশে কোনো তালুকদার ঠিকই জুড়ে দেওয়া হয়নি, কিন্তু সে ইলহামের কথা মতো তার বউ হয়নি। ইলহামের দেওয়ার নামের কারণ হচ্ছে ইলমার চুল তার বয়সের তুলনায় অনেক লম্বা ছিল, যে চুল সামলাতে সামলাতে ইলমা হিমশিম খেয়ে যেত। চুলে কখনোই যত্ন নিত না, সব সময় চলে এলোমেলো করে রাখতো। আর সেই এলোমেলো চুলের রমণীকে দেখে বারবার হৃদয়ে দাগ কেটে যেত ইলহামের। তার এতদিন কোনো ছেলে বন্ধু ছিল না, ইরা আর ইরু আপুর সাথেই সবসময় খেলতো। কিন্তু সেদিন নতুন বই স্কুল থেকে নিয়ে আসার সময় একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। ইলহাম তখন অনার্সে পড়তো। ইলমা এসে তার ইরাপুর সামনে ইলহামের বোনকে সব বলে দেয়। তখন ইলহামও ইলমার এক বাড়িতে থাকতো। ইরুরা জানতো যে ইলহাম ইলমাকে কতটা ভালোবাসে। সেদিন ইলমাকে জিজ্ঞেস করার পর ইলমা বলেছিল যে ওই ছেলেটা নাকি তাকে পছন্দ করে, না করে দেয়। তারপর ছেলে আবার বন্ধুত্ব রাখার প্রস্তাব দেয়, যেটা ইলমা মানবিকতার খাতিরে ফেলে দিতে পারেনি। ইলহাম প্রতি উত্তরে কিছু বললে ইলমা তার প্রতিবাদ করে। সেই দিনও প্রথম ছিল যে ইলমা ইলহামের সাথে তর্ক করেছে, তাও একটা ছেলের সাথে। ধীরে ধীরে ইলমাকে সেই ছেলেটি ফাঁদে ফেলে। স্কুল থেকে একা কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছোট্ট ইলমার মাথায় ওই শয়তানের কুকাজ করতে পারেনি। সেদিন ওকে বাঁচাতে এবং ওই ছেলেটির ব্যাপারে ইলমা যেন কোনো কষ্ট না পায়, তাই ইলহাম এসেছিল তাকে নিতে। আর সেদিনই নেমে আসে কালের কালো ঝড়। ইলমা জানায় যে সে ওই ছেলেটিকে ভালোবাসে, আর ইলহাম তার লাইফে কোন দিন যেন আর ইন্টারফেয়ার না করে। সেদিন ইলহামকে ইলমার রাগের বশে কথাগুলো বলেছিল, কিন্তু রাগটা তার কাল বৈশাখী ঝড় নামে। যদিও ইলমার রাগ হয়েছিল ইলহামের জন্যই। জবে থেকে সে শুনেছে যে তার আর ইলহামের বিয়ে ঠিক, তবে থেকেই ইলমা দূরে দূরে থাকতো। ইলহামের কারণ ইলমার ধারণা ছিল যে ইলহামও অন্য 5টা ছেলের মতো ভালোবাসার সুযোগ নেবে। কিন্তু সেদিন স্কুলে আসার সময় সে দেখে যে ইলহাম একটা মেয়ের সাথে ডাইনিংয়ে বসে খাচ্ছে। সে কিছুই বলতে পারেনি। সে যখন কিছু বলতে পারবে না, তখন ইলহাম কেন তার বিষয়ে কথা বলবে? কিন্তু এত কথা ইলহামের বোধগম্য হবে না। তাই তো সেদিনের পর ইলহামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হলো, যেরকমটা আগে ছিল। আর সেদিন স্পষ্ট ভাষায় তার পরিবার মানে তার বাবা মা বোনকে জানিয়েছিল যে সে ইলমাকে বিয়ে করতে পারবে না। সেই সাথে তার আর ইলমার বিয়ে নিয়ে যেন কেউ কোনোদিন কথা না বলে। ইলহামের জেদের কাছে হার মেনে যায় ইলহামের পরিবার। বিজনেসের বাহানায় আলাদা হয়ে আছে, আর এই কারণ এখনও তার বাবা মা বোন ছাড়া প্রত্যেকের অজানা, যেটা পরে ইরাপুর থেকে জেনেছিল। তারপর থেকেই তার আর ইলহামের মাঝে দূরত্ব বাড়ে। তবে এবার বিয়েতে আসার পর দরকার ছাড়া একটা কথাও বলেনি। তাই তো ইরা আপুর বিয়েতে যখন সে সমস্যা পড়েছিল, তখন ইলহামের সাথে ওভাবে রুড ব্যবহার করেছিল। ইলহাম ইলমার সাথে কথা না বললেও ইলমার খেয়াল সে রাখে, যেটা সব সময় অপ্রকাশিত থাকে। তবে ইরা ইলমাকে এটা জানায়নি যে তাকে ইলহাম ভালোবাসে। ইলহামের হাতের স্পর্শ পেয়ে ইলমা বর্তমানে ফিরে আসলো। তাকে এত কাছ থেকে দেখে এক পা পিছিয়ে নিল, মাথায় কাপড় দিয়ে ছুটে রুমে প্রবেশ করে এক গ্লাস পানি খেয়ে নিল, চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। আয়নায় তাকিয়ে দেখলো তার কানের পাশের কাঠগোলাপ গোজা। কাঠগোলাপ বরাবরই তার প্রিয়।
আর যদি সেটা হয় প্রিয় মানুষের গুজে দেওয়া প্রিয় জিনিস, তাহলে তো সে অত্যাধিক প্রিয়। তাই সে সেগুলো ফেলল না। কাঠগোলাপের স্নিগ্ধতা অনুভব করে টেবিলের এক কোণায় রেখে দিল সযত্নে। রাতের মন খারাপটা নিমিষেই চলে গেল কি এক অজানা কারণে। অন্য কারোর অর্ধাঙ্গিনীকে তার ছোঁয়ার কোনো অধিকার নেই। ফোনটা হাতে নিয়ে তাসলিমা নাসরিনের লেখা আরও একটি পোস্টের নোটিশ পেল। ভালোবাসলে পেতে হবে এমন কোনো কথা নেই। ভালোবেসে প্রিয় মানুষকে কাছে পায়নি হাজারো প্রেমিক প্রেমিকা। তাদের সাথে তুমিও না হয় যুক্ত হয়ে যাও। তাদের মতোই একক ভালোবাসা নিয়ে বেঁচে থাকো। একক ভালোবাসায় সুখ বেশি। এতে কেউ তোমাকে আঘাত করবে না, আর না করবে তোমার কল্পনাতীত মানুষটি। সেও কথাটি মনে মনে গেঁথে নিল আর পণ করল সে ভালোবাসবে, তবে সেটা কল্পনার ইলহামকে। নিজের মতো করে নেবে নিজের ভালোবাসাকে। এসব দেখার মাঝে ইলহামের মা এসে তাড়া দিল, আর তার মনে পড়ল তার আজকে ককেজে প্রথম দিন। ফোনটা রেখে নীল গাউন নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে সাদা হিজাব পরে নিচে গেল। ঘড়িতে বাজে 7টা। 8টায় তার কলেজ টাইম। ইলহামের বাবা বিজনেসের কাজে দেশের বাইরে থাকায় আজকে ইলহামের তাই কলেজ দিয়ে আসবে। ডাইনিংয়ে এসে ইলহামের অপোজিটে এসে বসলো। বড় মায়ের সাথে টুকটাক কথা বলে বড় মায়ের আদেশগুলো পেটে হজম করে টিফিন নিয়ে বেরিয়ে যায় বাইরে। ততক্ষণে ইলহাম বাইরে চলে গিয়েছে। ইলমা বাইরে বেরিয়ে এসে দেখে ইলহাম গাড়িতে স্টার্টিংয়ে ধরে বসে আছে। ইলমা ইলহামের পাশের সিটে বসতে গেলে ইলহাম বাধা দিয়ে বলে, এখানে বসার অধিকার শুধু আমার বউয়ের, তোর না। তুই ভালো করে জানিস এই জায়গাটা এখন কার, তাই এখান থেকে তুই উঠতে পারিস। অপমানে আমার চোখ পানিতে ভরে গেল। অজান্তেই মাথাটা নিচু হয়ে গেল। মনটা বিষণ্ণতায় ভরে গেল। চোখটা পানি পড়ার আগেই মুছে নিলাম। এই জায়গাটা যে আমার হওয়ার ছিল। ইলমার কলেজে যেতে 20 মিনিট সময় লাগে। 10 মিনিট হতেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আচমকা। তাতে ইলমা খানিকটা সামনে ঝুঁকে যাওয়ায় মাথায় হালকা ব্যথা পায়। সেদিকে ইলহাম তাকিয়ে দেখেও না দেখার ফান করে বেরিয়ে যায়। ইলমা ইলহামকে অনুসরণ করে যা দেখলো তাতে তার কথা বলার ভাষা রইল না। ইলহাম শ্রেয়ার হাত ধরে তার ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দিল। কি যে করো, তুমি দেখে আসবে না? তুমি ছাড়ো তো ইশাম, ভাত দাও। দেখি পা দেখি, দেখাও। আরে আরে, পায়ে হাত দিচ্ছ কেন? তো তুমি ব্যথা পেয়েছো, আমি দেখবো না? ইলহাম আর কোনো কথা না বলে শ্রেয়ার পাশে পায়ে হাত দিল। ইলহাম আর কোনো কথা না বলে শ্রেয়ার পায়ে হাত দিল। দেখলো পাটা অনেক লাল হয়ে গিয়েছে। তাই সে গাড়িতে রাখা ফার্স্ট এড বক্স থেকে একটা ওয়েটমেট নিয়ে পায়ে লাগিয়ে দিল। তারপর আবারও ড্রাইভিং শুরু করলো। পেছন থেকে এই ঘটনাটার সাক্ষী হলো স্বয়ং ইলমা। অথচ আগে সে যখন ব্যথা পেল দেখেও না দেখার ফান করলো, আর এখন শ্রেয়া ব্যথা পেয়েছে বলে কত চিন্তা। এদিকে ইলমার ভাবনার মাঝে শ্রেয়া তাকে জিজ্ঞেস করলো, আরে আরে ইলমা যে। সৌজন্যমূলক একটা হাসি দিয়ে তার উত্তরে বললাম, আপু, আমি আজকে আমার কলেজের প্রথম দিন তো, বড় বাবাইও বাসায় নেই, তাই ভাইয়াকেই ড্রপ করে দিতে হবে। তুমি আবার কিছু মনে করো না কিন্তু। ইলমার এহেন কথায় ইলহামের বিরক্তিতে ভুরু কুঁচকে গেল। এটা তার চেহারাই বলে দিচ্ছে। আরে না, পাগল নাকি তুমি? আমি জানি আমার ঈশান কখনো আমাকে ঠকাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশান আমাকে ভালোবাসে, তাই না? একদম। আমি আমার জিনিস সবসময় যত্নে রাখি। ইলহামের এই লাইনের কথাটি ইলমার বুকে কাটার মতো বিঁধল। ইলহামও তো তাকে একদিন ভালোবাসতো, তাহলে কি সেটা ভালোবাসা ছিল না, মোহ ছিল? শুনেছি কেউ কাউকে ভালোবাসলে ছেড়ে দিতে পারে না। অতীত কখনো ভোলা যায় না। ছেড়ে দিলেও সেটা মুখের মধ্যে,
অন্তর থেকে নয়। আর ইলহাম ভাইয়ের চোখে আমি শ্রেয়া আপুর জন্য অগাধ ভালোবাসা দেখেছি। তাহলে কি আমি তাকে পাবো না? কেন আল্লাহ, কেন কেন আমার সাথে কেন এরকম হয়? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? ইলমার কথাগুলো ইলমার গলাতে আটকে গেল। বের হওয়ার মতো আর মুখ রইল না। ইলমার ভাবনার মাঝেই ইলহাম গাড়ি থামিয়ে দিল আর বলল, এসে গিয়েছি। ইলমা সশব্দে বলে উঠল। ইলমার ধন্যবাদ। ইলহাম ইলমার কথা গায়ে না নিয়ে গাড়ি স্টার্ট দেয়। ইলমার চোখে পলকেই তারা ভ্যানিশ হয়ে যায়। ইলমাও একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে অগ্রসর হলো। চারদিকে চোখ বুলিয়ে নিল। এটা তার স্বপ্নের একটি কলেজ ছিল। এইচএসসিতে চান্স না পাওয়ার তারপরে যে সে এখানে পড়তে পারবে তা তার ভাবনার বাইরে ছিল। এই কলেজে পড়বে। আরও অনেক স্বপ্ন সাজিয়েছিল, কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হওয়ার নয়। ইলমা প্রথম ক্লাস করে জানতে পারে যে এরপর আর কোনো ক্লাস হবে না। মূলত কারণ হচ্ছে কলেজে একটা ফাংশন হবে, সেই ফাংশনের ব্যাপারে বলা হবে। ইলমা এর ফাঁকে ক্যান্টিনে গিয়ে কিছু খাবার নিয়ে সামনে বসে। খাবে বলে যেই বার্গারটা মুখে দেবে তখনই হুট করে একটা মেয়ে সে খপ করে তার হাত থেকে বার্গারটা নিয়ে নিল। ইলমা বড় বড় করে নিল। সামনে তাকিয়ে একটা শ্যামবর্ণ মেয়েকে দেখতে পেল। মেয়েটার শরীরের রং আহামরি সুন্দর না, তবে চেহারার আদল অসম্ভব সুন্দর। চোখ মুখ বেশ টানা টানা। ইলমা কিছু জিজ্ঞাসা করবে তার আগে সেই মেয়েটি বার্গার খেতে খেতে তাকে বলল, প্রথমে আমি সরি বলে নিচ্ছি। তুমি কিন্তু আমাকে বকতে পারবে না, কারণ আমি তোমার ইয়ারমেট। আর আমি তোমাকে আজকে সকালে কলেজে দেখেছি। আমার মনে হয়েছে যে তুমি নতুন। আমি কি ঠিক? হ্যাঁ, আমি জানি আমি সবসময় ঠিক। মেয়েটির এখন কোথায় মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম। এ আবার কোন পাগলের? আমরা কি পরিচিত হতে পারি? আমি ইলমান ফারিন, ডাকনাম ইলমা। আর আমার ওয়েট, এই মেয়ে, তুমি আমার নাম জানলে কি করে? প্রথমে তো আমার বার্গারটা নিলে, এখন আমার নামটাও নিয়ে নিলে। আচ্ছা, আমি কেন তোমার নাম নিতে চাপ? শোনো মেয়ে, এটা আমার মায়ের আদরে রাখা নাম। একদম মিথ্যে কথা বলবে না। বন্ধুত্ব করতে এসেছি বলে মনে করো না যে তুমি আমার নাম নিয়ে যা তা বলবে। আমি এক পর্যায়ে আর একটু হা হলাম, তাই আমি কথা না বাড়িয়ে আবার বললাম, আচ্ছা শোনো, তুমি বসো। তুমি কি শিওর তুমি ইলমা ফারিন? মেয়েটি আবার তেরে এসে কিছু বলতে যাবে, তার আগেই আমি আবার বললাম, আর শোনো, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। হ্যাঁ আমি। কেন? ওয়াও, আমার নামও সেম। কি? এনিওয়ে, তুমি কি আমার নামটা চুরি করেছ? মেয়েটির এখন কথায় মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম। এ আবার কোন পাগল গারদে পৌঁছে গেল সে? মেয়েটি খেতে খেতে আবারও বলে। ফারিনের এমন কথা শুনে ইলমা ভুরুকুটি কুচকে বলে, শোনো মেয়ে, আমার জন্ম 18 অক্টোবর 2004। তোমার? আমার তো 18 সেপ্টেম্বর 2004। তার মানে কি তুমি আমার নামটা চুরি করেছ, আর আমি আগে জন্ম নিয়েছি, মানে আমি এই নামের আসল মালিক। এ কথা বলেই ফারিন হাত থেকে বার্গার টানা নিয়ে বলল, ই মা, লাস্ট পর্যন্ত আমি আমার নাম চুরি করা চুন্নির থেকে বার্গার খাচ্ছি। ছি 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 ছি। কি রে দোস্ত, কেমন হয়েছে? বাড়ির নামে মেয়েটি আমার দিকে এগিয়ে আসলো। সরি গো, ডেয়ার ছিল। এই যে এদেরকে দেখছো, এরা সব বদমাইশের দল। আমাকে শর্ত দিয়েছিল যে ক্যান্টিনে কারো কাছ থেকে বার্গার খেতে হবে। ওই সময় আমি তোমাকেই দেখতে পাই আর তোমার কাছে চলে যাই। আর সব মিথ্যা হলেও আমার নাম যে ইলমা, এটা কিন্তু সত্যি। মুহূর্তেই ইলমা ফিক করে হেসে দিল।
তারা নাম নিয়ে কি ঝগড়াটাই না করলো। সত্যি ইলমা যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ নেই এই মেয়েটা। তার মনটা মুহূর্তেই ভালো হয়েছে দিল। সত্যি এই শ্যামবর্ণের মধ্যে কিছু একটা আছে। ইলমা তাদের সাথে কিছু টুকটাক কথা বলে কলেজ থেকে বিদায় নিল। কলেজের বাইরে বের হতেই তার হাতে থাকা ফোনটা জ্বলজ্বল করে উঠল। স্ক্রিনে ভেসে আসছে প্রেমিক পুরুষ নামটা। হ্যাঁ, এটা আর কেউ নয়, ইলহাম। যেদিন থেকে সে দুর্বলতা বুঝতে পেরেছে সেদিন তো এই নামটাই তার মাথায় বারবার খেলে গিয়েছে। কিন্তু তাকে কল করার মতো ছেলে না, তার কিছু হলো না তো এটা ভাবতেই ইলমা তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলো। হ্যালো, শোনো, আমি আজকে আসতে পারবো না, শ্রেয়ার সাথে আছি। তুই বাই রোডে বাসায় চলে যাস, ঠিকানা তো জানিসই। বাসায় কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি আমার সাথে ফিরেছিস। রাখছি, বাই। বলে মুহূর্তের মধ্যে কলটা কেটে দিল। আর আমি তার কথাগুলো বারবার আওড়াচ্ছিলাম। সে নাকি শ্রেয়া আপুর সাথে আছে, তাই সে আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে না। একটা বারও ভাবলো না যদি আমি কোনো বিপদে পড়ি। তাচ্ছিল্য হাসি হেসে আবার মনে করলাম সেই কপাল তো আমি নিজেই খেয়েছি, লাভ কি। এসব কথা চিন্তা করতে করতে কখন যে সে মেইন রোডে চলে আসলো টেরই পায়নি। সামনে থেকে ধেয়ে আসছে মালবাহী ট্রাক, সেদিকে তার ভুরুক্ষেপ নেই। মনে মনে আওড়ালো, যেখানে আমি ভালোবাসাই পাইনি সেখানে অন্তত না থাকাই ভালো। আর কিছু বলার আগেই তার চোখ দুটো বন্ধ হয়ে আসলো। নেমে এলো অমাবস্যার আধার। অনুভব করলাম তার পায়ে খুব ব্যথা পাচ্ছি, যেটা অসহনীয়। ব্যথা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করার সময় ঝাপসা চোখে কারো মুখশ্রী ভেসে উঠল। ব্যথায় ভালো করে দেখার সুযোগটাও হয়নি। হেলে পড়লে সেই আগন্তুকের উপর। আমি এসে গেছি প্রিয়সী। যাকে তুমি ভালোবাসো সে তো সত্যিকারের মানুষটাই না। এবার সব কিছু শোধ নেওয়ার পালা, আর তোমাকে আপন করে নেওয়ার। আমি সরি যে তোমাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে অক্ষম হয়েছি, কিন্তু তোমাকে সুস্থ করে তোলার ক্ষমতা আমার আছে। এবার না হয় কয়টা দিন একটা সত্যের মুখোমুখি হও, অনেক তো বড় হলে। হেই বেব, উদাসীন হয়ে কে তো ভাবছো? আর তো একটা দিন, তারপরে তো আমাদের কাজ শেষ। আচ্ছা আয়ুষ, তুমি কি সত্যি জানো ইলহাম এখনো তোমার হেফাজতেই আছে? আরে তুমি কি পাগল? মানুষকে এত কাঁচা কাজ করে নাকি? আয়ুষ, আমি কিন্তু সিরিয়াস। আমিও কিন্তু সিরিয়াস। এমন কারো জন্ম এখনো হয়নি যে কিনা আয়ুষের হাত থেকে বাঁচবে। বেচারা এখনো 5 বছর যাবৎ আমার ডেরায় বন্দি। পালানোর চেষ্টা করেও আমার লোকেদের জন্য তা করতে পারেনি। এরপর থেকেই হাল ছেড়ে দিয়েছে। বেরোতে না পারলেই হলো। শেষ যদিও বেরিয়ে যায়, তবে আমরা তীরে এসে টরি ডুবে যাবার মতো একটা কাজ করে ফেলবো। রিল্যাক্স রেয়া, আর আমার উপর ভরসা আছে তো তোমার? তাহলে তবুও চুপ, একদম চুপ। আমি কিছুদিন আগেই খোঁজ নিয়েছিলাম, বললো আছে। ওহো। তাদের কথার মাঝে কল আসলো ইলমার নাম্বার থেকে। শ্রেয়া তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? ও কেন তোমাকে কল দিচ্ছে? আরে দাঁড়াও, দেখি আগে। শ্রেয়া সন্দেহভাজন দৃষ্টিতে তা সামনে বসে থাকা ব্যক্তিকে পরখ করে নিল। এদিকে ব্যক্তিটির কথা শেষ করে ফোনটা পকেটে রেখে শ্রেয়াকে বলল, শোনো, আমার এখন হাসপাতালে যেতে হবে। ইলমা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তাতে তোমার কি? আরে গাদি, ওকে তো আমি নিয়ে এসেছিলাম, আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা তো আমারই ছিল। এখন যদি ওর অ্যাক্সিডেন্টের সময় হাসপাতালে না থাকি তাহলে বাড়ির লোকেদের কি জবাব দিব? তাও ঠিক। আচ্ছা শোনো, আমার অফিসে একটা কাজ আছে, তাই আমি গেলাম। তুমি সাবধানে যেও। আচ্ছা। হসপিটালের করিডোরে মাথার চিন্তার ভাঁজ ফেলে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আগন্তুক। তার মাথা অনেক চিন্তার ভাঁজ। 5 বছরে এত কিছু হয়ে যাবে সেটা সে খুন অক্ষরেও টের পায়নি। সে তো সময় চেয়েছিল, এত কিছু তো চায়নি। কিন্তু এই আয়ুষকে বিশ্বাস করা তার একদম উচিত হয়নি।
আজ ওর খেয়ালিপনায় আমার প্রাণ ভোমরার এই অবস্থা। তুমি আজকে ছাড়া পেলে কিন্তু আমি যেই দিন ধরবো ওই দিন আর তোমাকে ছাড় দিব না। সব পাপের ঘোড়া সেখানেই অফ করে দিব। সে 2 ধাপ পায়ে 107 নাম্বার কেবিনের দিকে এগিয়ে গেল। ইলমার সামনে একটি টোল এনে বসে পড়ল। আলতো হাতে ইলমার মাথায় হাত বুলিয়ে দিল। ডাক্তার কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে কেবিন থেকে। ইলমার অবস্থা ভালো, তবে রক্ত অনেকটা খরচ হওয়ায় আগন্তুকটিকে রক্ত দিতে হয়েছিল। তাই আগন্তুকটি আর দেরি না করে ইলমার ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে কল করে জানিয়ে দেয়। তবে তার কাজ অনেক বেড়ে গেল। আজ ইলমার সাথে না থাকলে এত কিছু সে জানতেই পারতো না। যেহেতু গেমটা তুমি শুরু করেছো মিস্টার আয়ুষ তালুকদার, তাই গেমটা আমিই বন্ধ করব। তুমি যেহেতু একই ঘোড়ার জন্ম তা ভালোভাবেই জানি ঘোড়া দিয়ে কিভাবে চাষ করতে হয়। এদিকে আগন্তুকটি তার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে ফর্মালিটিজি পূরণ করে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। অপরদিকে ইলহাম ছুটে আসে হসপিটালে। রিসেপশন থেকে সোজা চলে যায় ইলমার কেবিনে। ইলমার প্রায় আধা ঘন্টা আগেই জ্ঞান ফিরেছে। মাথায় আলতো করস স্পর্শ তার জ্ঞান ফিরে। ইলমার প্রায় আধা ঘন্টা আগেই ফিরেছে। মাথায় আলতো করস স্পর্শ তার জ্ঞান ফিরে, কিন্তু চোখ তুলতেই কাউকে দেখতে পায়নি। ওই স্পর্শে তার কেন জানি খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন কোনো এক অমৃত উপভোগ করছে সে। তার মন বলছে এই স্পর্শ বহুদিন ধরে চেনে সে। কতদিন সেই স্পর্শের জন্য অপেক্ষা করেছে, কিন্তু যার জন্য অপেক্ষা করেছে সেই তো পুরো পাল্টে গিয়েছে। এখন তো আবার অর্ধাঙ্গিনীও হয়ে গিয়েছে। 2 দিন পরেই বিয়ে। ভালোই হয়েছে, সে আর এমন কষ্টের মুহূর্ত সহ করতে পারবে না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তাকে বাঁচিয়েছে। তাকে একটিবার দেখা হলো না জ্ঞান ফিরে আসার পর। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করতে পারলে যে এটা হসপিটাল। কিছুক্ষণ পর কেবিনের একটা নার্স আসলে তাকে জিজ্ঞাসা করাতে সে বলল ডিটেলস বলে, আর এও বলে আগন্তুক নাকি তাকে বলে দিয়েছে নিজের খেয়াল নিজেকে রাখতে আর যে কোনো পরিস্থিতির সঙ্গে চেষ্টা করতে। সামনে নাকি তার অনেক কিছু জানার বাকি আছে। এমন কথাগুলোর মানে ইলমা এখন পর্যন্ত খুঁজে পায়নি। ইলমার ভাবনার মাঝে কেবিনে প্রবেশ করলো ইলহাম। সে ভেজায় টেনশনে আছে। এদিকে তার গুপ্তচরেরা ফোন তুলছে না। আরেকদিকে ইলমাকে কে বাঁচালো তারও সঠিক কোনো তথ্য পাওয়া গেল না। কোনোভাবেই সে পালিয়ে যায়নি তো? গতকাল ধরে অবধি বন্দি করে রেখেছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? এত পাহাড়ের মধ্যে বের হওয়ার তো কথাই না। ইলহামের ভাবনার মাঝে ইলমা বলে উঠল,